আসসালামু আলাইকুম। এই ক্লাসটা 4টা বইয়ের জন্য। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিবিএ ফার্স্ট ইয়ারের অধ্যায়ের নাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। প্রিন্সিপালস অফ ফিনান্স বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের অধ্যায়ের নাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিবিএ ফোর্থ ইয়ারের অধ্যায়ের নাম রেশিও অ্যানালাইসিস। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিবিএ ফোর্থ ইয়ারের অধ্যায়ের নাম অবটেইনিং ইনভেস্টমেন্ট সিস্টেম। আসলে একই অধ্যায়, একই ধরনের ম্যাথ, তাই আলাদা করে ক্লাসগুলো না নিয়ে একসাথে ক্লাসগুলো নিচ্ছে। সবগুলো অধ্যায়ের মধ্যে মূলত ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অথবা আর্থিক বিবরণী বিশ্লেষণ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। সময় যাতে কম লাগে প্রয়োজনীয় সূত্রাবলী আমি আগেই লিখে রেখেছি, এখন এক এক করে ব্যাখ্যা করে বোঝাবো। আর এই অধ্যায়টা সূত্র নির্ভর একটা অধ্যায়, সূত্র নির্ভর হলেও অনেক কিছু বোঝার আছে। এখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আর্থিক বিবরণী বিশ্লেষণ এগুলো কি? যে কোনো ব্যবসায়ের হিসাব রাখার জন্য আগে লেনদেন চিহ্নিত করা হয়, ট্রানজ্যাকশন লেনদেন চিহ্নিত করা হয়। ওই লেনদেনকে সাধারণ জাবেদা দাখিলায় রূপান্তর করা হয়, অর্থাৎ জার্নালে। জাবেদা দাখিলা থেকে লেডজার কিংবা খতিয়ান, খতিয়ান থেকে ট্রিয়াল ব্যালেন্স অথবা রেওয়ামিল, রেওয়ামিল থেকে রেওয়ামিল তৈরি করার পর অ্যাডজাস্টিং এন্ট্রিস অথবা সমন্বয় দাখিলা, সমন্বয় দাখিলা তৈরি করার পরে অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টিং ট্রিয়াল ব্যালেন্স, সমন্বিত রেওয়ামিল, এক পর্যায়ে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী, তারপরে ক্লোজিং এন্ট্রিস, সমাপনী দাখিলা এগুলো তৈরি করা হয়। ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণীতে গিয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয় আর ব্যালেন্স শিট তৈরি করা হয়। ইনকাম স্টেটমেন্ট থেকে জানতে পারা যায় ব্যবসায়ের মধ্যে কী পরিমাণ আয় আসছে, তোমার ব্যবসায় কী পরিমাণ আয় আসছে, কী পরিমাণ ব্যয় আসছে, কী আয় আসছে, কী ব্যয় আসছে, এগুলো জানতে পারা যায়। আর ব্যালেন্স শিটে জানতে পারা যায় ব্যবসার মধ্যে কী পরিমাণ সম্পদ আসছে, দায় মালিকানা সত্ত্ব আছে। ওই ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী থেকে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের তথ্যগুলো নিয়ে ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। দেখতে হয় চলতি অনুপাতের পরিমাণ কেমন আছে, অ্যাসিড টেস্ট রেশো বা ত্বরিত অনুপাত, এটার আরেকটা নাম হচ্ছে কুইক টেস্ট রেশো। ইনভেন্টরি টার্নওভার রেশো, মজুদ কতবার আবর্তন হয়েছে, বিভিন্ন কিছু যাচাই করার প্রয়োজন পড়ে। তো এই যে বিভিন্ন কিছু যাচাই করা হবে এগুলা মূলত ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকেই নেওয়া হবে তথ্যগুলা। যেমন চলতি সম্পদ আমি কোথায় পাবো, ব্যালেন্স শিটে পাবো। লাইবিলিটিস কোথায় পাবো, ব্যালেন্স শিটে পাবো, তাই তো। কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ আমি কোথায় পাবো, ইনকাম স্টেটমেন্টে পাবো। এই বিষয়টা কারেন্ট রেশো, চলতি অনুপাত, এটা বাইর করার জন্য কারেন্ট অ্যাসেটস অথবা চলতি সম্পদকে কারেন্ট লাইবিলিটিস, চলতি দায় দিয়ে ভাগ করতে হবে। এখন চলতি সম্পদ কোনগুলো, চলতি দায় কোনগুলো, এটা কিন্তু আগে জানার কথা। ফার্স্ট ইয়ারে যারা আছো তারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সম্পূর্ণ বইয়ের বেসিকের যে 2টা ক্লাস আমি নিয়েছি এই 2টা ক্লাস দেখলেই হবে। ফোর্থ ইয়ারে যারা আছো তারা আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএর প্লেলিস্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সবার উপরে 2টা ক্লাস দেখলেই সমস্যা আর থাকবে না। অ্যাসিড টেস্ট রেশিওর সূত্র এটা, ইনভেন্টরি টার্নওভার রেশিওর সূত্র ওটা। সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিও, এগুলো মুখস্থ করতে হবে। তো কস্ট অফ গুডস সোল্ডকে এভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ করলে ইনভেন্টরি টার্নওভার রেশিও পাওয়া যায়। আবার কস্ট অফ গুডস সোল্ড বাইর করার জন্য ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেজ বিগ ক্লোজিং ইনভেন্টরি, এটা এই সূত্রের মাধ্যমে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও, তো দেনাদার আবর্তন অনুপাত, এটা মনে রাখার উপায় হচ্ছে যে দেনাদার তৈরি হয় বাকিতে বিক্রয় করলে, এই জন্য ক্রেডিট সেলসকে, যেহেতু বাকিতে বিক্রয়, দাঁড়ে বিক্রয়, এটাকে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করতে হবে। অনেক সময় অঙ্কের মধ্যে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল, ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল 2টা দেওয়া থাকবে, ওই 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পাওয়া যাবে।
আবার অনেক সময় শুধুমাত্র ইন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া থাকবে। যেহেতু একটা দেওয়া থাকে তখন তো আর এভারেজ বাইর করার কোনো প্রশ্নই ওঠে না, তখন যে একটা আছে ওইটার মানে আমরা এখানে বসাবো। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ওই যে বললাম, বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল, ইন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। অ্যাকাউন্টস পেবল টার্নওভার রেশিও, পাওনাদার আবর্তন অনুপাত। পাওনাদারের সাথে সম্পর্ক হচ্ছে ক্রেডিট পারচেজ, দারে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। অ্যাকাউন্টস পেবল টার্নওভার রেশিও, এই ক্রেডিট পারচেজ দারে ক্রয়কে এভারেজ অ্যাকাউন্ট পেবল মানে গড় পাওনাদার, যদি 2টা পাওনাদার দেওয়া থাকে তো 2 দ্বারা ভাগ করে নিয়ে আসবেন, না হলে একটা দেওয়া থাকলে তো সরাসরি একটাই নিয়ে আসবেন। ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল বাইর করার জন্য ইনভেন্টরিকে ওয়ার্কিং ক্যাপিটাল দ্বারা ভাগ করলে উত্তর হয়ে যায়। আর কার্যকরী মূলধন অথবা ওয়ার্কিং ক্যাপিটাল বাইর করতে হলে চলতি সম্পদ কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটিস বিয়োগ করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ড এইটা বাহির করার জন্য 365কে রিসিভেবল টার্নওভার দ্বারা ভাগ করতে হবে। এগুলোর ব্যাখ্যা আমরা অঙ্কের মধ্যে জানব। প্রফিট মার্জিন, নেট ইনকামকে নেট সেলস দ্বারা ভাগ করতে হবে। আর প্রফিট মার্জিন রেশো, তো নেট ইনকামকে নেট সেলস দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। এসএস টার্নওভার, নেট সেলসকে এভারেজ এসএস দ্বারা ভাগ করতে হবে। রিটার্ন অন এসেটস, রিটার্ন অন স্টক হোল্ডার সিকিউরিটি, তো এক এক করে সূত্র আছে, এটা আমরা অঙ্কের মধ্যে প্রয়োগ করব। তার আগে বলবো সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিও। এবারে দেখো একটা ম্যাথের সমাধান হয়ে যাক। এ কোম্পানি হ্যাজ দি ফলোয়িং কারেন্ট অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, একটা কোম্পানির নিচের চলতি সম্পদ এবং চলতি দায় দেওয়া হয়েছে। ইনভেন্টরি মজুত পণ্য এটা চলতি সম্পদের মধ্যে পড়ে। তো যারা মনে করো ইনভেন্টরি মজুত পণ্য চলতি সম্পদের মধ্যে পড়ে, এটা কিন্তু সমাপনী মজুত পণ্য, এটা তোমরা বুঝতে পারো না, এরকম যদি মনে হয় তখন আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সবার উপরে যে 2টা ক্লাস আছে 2টা ক্লাস তোমরা দেখে নিও। ক্যাশ এটা চলতি সম্পদের মধ্যে পড়ে। অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার চলতি সম্পদের মধ্যে পড়ে। তারপর এখানে ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়ের মধ্যে পড়ে। অ্যাকাউন্টস পেবল পাওনাদার চলতি দায়ের মধ্যে পড়ে। পরে এখানে আছে প্রিপেড এক্সপেন্স, অগ্রিম বিমা। প্রিপেড মানে অগ্রিম, এক্সপেন্স মানে ব্যয়, অগ্রিম পরে ব্যয় জাতীয় শব্দ থাকলে এটা কিন্তু চলতি সম্পদের মধ্যে পড়ে। তারপর আছে এখানে অ্যাকুরেট স্যালারিস, অ্যাকুরেট মানে বকেয়া, স্যালারি মানে বেতন, বকেয়া বেতন, বকেয়া বেতন দায়ের মধ্যে পড়ে। ডিউরিং দ্য ইয়ার সেলস হওয়ার টাকা 8 লক্ষ, এই বছরে বিক্রয়ের পরিমাণ ছিল 8 লক্ষ। অ্যান্ড পারচেজ হওয়ার টাকা 4,50,000, ক্রয়ের পরিমাণ 4,50,000। ডিটারমাইন দি ফলোয়িং রেশোস, নিচের রেশোগুলো বাইর করো। কারেন্ট রেশো, অ্যাসিড টেস্ট রেশো, ইনভেন্টরি টার্নওভার রেশো, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশো, অ্যাকাউন্টস পেবল টার্নওভার রেশো। এক এক করে সূত্র প্রয়োগ করে আমাদের এই ম্যাথের সমাধানটা করতে হবে। আসলে এই অধ্যায়ের ম্যাথ কঠিন কিছু না, কঠিন এতটুকু যে সূত্রটা মনে রাখা। প্রথম রিকোয়ারমেন্ট কারেন্ট রেশো, চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র হচ্ছে কারেন্ট রেশো, এই যে কারেন্ট অ্যাসেটস বা কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট অ্যাসেটস বা কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ উপরে চলতি সম্পদের মান, নিচে চলতি দায়ের মান বসিয়ে উত্তর হয়ে যায়। আর এটার আদর্শ অনুপাত হচ্ছে 2:1, 2:1। তাহলে দেখো তো চলতি সম্পদ কী কী আছে। ইনভেন্টরি 1,50,000, ক্যাশ আছে 20,000, অ্যাকাউন্টস রিসিভেবল 50,000, প্রিপেড এক্সপেন্স অগ্রিম পরিবেশ জাতীয় শব্দ থাকলে এটা চলতি সম্পদ। এই হলো 4টা। তো 4টা সম্পদ পেয়েছি। আর এখানে আমরা 3টা দায়, ব্যাংক ওভারড্রাফট 15,000, অ্যাকাউন্টস পেবল 40,000, অ্যাকুরেট স্যালারি 20,000। তো 4টা সম্পদ, 3টা দায়, আর তো নাই। এখন সম্পদ সমূহ আমরা যোগ করে নেই, দায়গুলো যোগ করে নেই, তো মানগুলো অবশ্যই দেখো। আচ্ছা, তাহলে সূত্রগুলো আমি লিখে নিলাম। কারেন্ট রেশো, কারেন্ট অ্যাসেটস বা কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট অ্যাসেটসের মধ্যে 4টা ছিল ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স। আর কারেন্ট লাইবিলিটিস ছিল অ্যাকাউন্টস পেবল, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকুরেট স্যালারিস। আচ্ছা, তাহলে আমি মানটা এখানে বসিয়ে দিচ্ছি।
ইনভেন্টরি এর পরিমাণ কত ছিল? 1,50,000। ক্যাশের পরিমাণ হচ্ছে 20,000। অ্যাকাউন্টস রিসিভেবলের পরিমাণ হচ্ছে 50,000। প্রিপেইড এক্সপেন্সের পরিমাণ হচ্ছে 10,000। নিচে অ্যাকাউন্টস পেবলের পরিমাণ ছিল 40,000। ব্যাংক ওভারড্রাফটের পরিমাণ হচ্ছে 15,000। অ্যাকুরেট স্যালারি এটার পরিমাণ 20,000। উপরের প্রত্যেকটা মান যোগ করো, যোগ করলে 2,30,000 হবে। নিচের প্রত্যেকটা মান তুমি যোগ করো, যোগ করলে 75,000। তারপর এই 2,30,000কে 75,000 দ্বারা ভাগ করলে এখানে হবে 3.07। উত্তরে যাই হোক না কেন অনুপাত দিয়ে 1 দিতে হবে, কারণ চলতি অনুপাতের আদর্শ মান 2:1, শেষে অনুপাত দিয়ে 1 দিতে হয়, এটাই উত্তর। অ্যাসিড টেস্ট রেশো, কারেন্ট অ্যাসেটস বিগ ইনভেন্টরি বিগ প্রিপেড এক্সপেন্স, অর্থাৎ চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম বীমা থাকলে এটা বিগ করতে হবে অ্যাসিড টেস্ট রেশো বাইর করার জন্য। আর কারেন্ট লাইবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত এটা বিগ করতে হবে। এই যে দেখো, কারেন্ট অ্যাসেটস বিগ ইনভেন্টরি বিগ প্রিপেড এক্সপেন্স, কারেন্ট লাইবিলিটিস বিগ ব্যাংক ওভারড্রাফট, সব কিছু অঙ্কের মধ্যে দেওয়া আছে। এখানে ব্যাংক ওভারড্রাফটের পরিমাণ, তারপরে ইনভেন্টরির পরিমাণ আর প্রিপেড এক্সপেন্সের পরিমাণ। ইনভেন্টরি পরিমাণ হচ্ছে 1,50,000, আর ব্যাংক ওভারড্রাফটের পরিমাণ হচ্ছে 15,000। ওকে, প্রিপেড এক্সপেন্সের পরিমাণ হচ্ছে এখানে 10,000। আর কারেন্ট অ্যাসেটস আমরা এখানে পেয়েছি 2,30,000। এই যে এগুলো কারেন্ট অ্যাসেটস। কারেন্ট লাইবিলিটিস আমরা নিচে পেয়েছি 75,000। কারেন্ট অ্যাসেটসের পরিমাণ আমরা উপরে পেয়েছিলাম 2,30,000। ইনভেন্টরি এর পরিমাণ আমরা পেয়েছি 1,50,000। প্রিপেড এক্সপেন্সের পরিমাণ আমরা পেয়েছি 10,000। কারেন্ট লাইবিলিটিসের পরিমাণ 75,000। ব্যাংক ওভারড্রাফটের পরিমাণ 15,000। এখন বিগ করলে 2,30,000 থেকে 1,50,000 10,000 বিগ করলে এখানে প্লাসের থাকবে 70,000, আর 75,000 থেকে 15,000 বিগ করলে এখানে থাকবে 60,000। 75,000কে 60,000 দ্বারা ভাগ করো, উত্তরে আসবে 1.7, শেষে অনুপাত দিয়ে 1 দিতে হবে। এটার আদর্শ মান 1:1। 3 নম্বর রিকোয়ারমেন্ট এখানে হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশো, আর এটার সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়কে এভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ করলে উত্তর হয়ে যায়। সরাসরি অঙ্কের মধ্যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেখতে পাচ্ছি না, তবে এভারেজ ইনভেন্টরি বাইর করার জন্য একটা ইনভেন্টরি দেওয়া আছে 1,50,000 টাকা, এটাই আমরা নিয়ে নিব। তবে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নাই, তো কস্ট অফ গুডস সোল্ডের আলাদা সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি এর সাথে পারচেজ যোগ করতে হবে, ক্লোজিং ইনভেন্টরি বিগ করতে হবে। সম্পূর্ণ অঙ্ক জুড়ে ওপেনিং ইনভেন্টরি তুমি পাবে না, তো এটাকে 0 ধরে নিবে। তারপর পারচেজ করতে হবে যোগ, এই যে পারচেজ 4,50,000, তো ওপেনিং ইনভেন্টরি এখানে 0, পারচেজ 4,50,000, আর ক্লোজিং ইনভেন্টরি কোনটা? ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে এইটা, সমাপনী মজুত পণ্য 1,50,000। ইনভেন্টরি টার্নওভার রেশো, কস্ট অফ গুডস সোল্ড ভাগ এভারেজ ইনভেন্টরি। এখন কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ দেওয়া নেই, সূত্রের মাধ্যমে আমরা বাইর করে নিব। কী হবে? যে ওপেনিং ইনভেন্টরি 0 যোগ পারচেজ আছে 4,50,000 বিয়োগ ক্লোজিং ইনভেন্টরি আছে 1,50,000। 4,50,000 থেকে 1,50,000 বিয়োগ করলে
3,00,000 টাকা। এখানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড 3,00,000, তো মানটা এখানে বসাও। 3,00,000। আর এভারেজ ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য 1,50,000, যেটা ওইটা। তারপর উত্তরে আসবে 3,00,000-কে 1,50,000 দ্বারা ভাগ করলে এখানে হবে 2। টার্নওভার থাকলে উত্তরে টাইমস দিতে হয়, মানে কতবার আবর্তন হবে, 2 টাইমস। পরবর্তী রিকোয়ারমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশো। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশো, এটার সূত্র হচ্ছে এই যে এটা। ক্রেডিট সেলস, ধারে বিক্রয়কে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করতে হবে। অঙ্কের মধ্যে ধারে বিক্রয় কোথায় আসছে? সেলস হয়ে টাকা 8,00,000, এই হলো ধারে বিক্রয়। এটাকে আমরা ধরে নিব ধারে বিক্রয়, যে সেলসের পরিমাণ আছে। আলাদা করে তো ধারে বিক্রয় কোথাও দেওয়া নাই, এটাই ধারে বিক্রয় ধরে নিব। তারপর অ্যাকাউন্টস রিসিভেবল একটাই দেওয়া আসছে, এটাই আমরা ধরে নিব এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। আর যদি দুইটা অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া থাকতো তখন আমরা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে তারপরে নিয়ে নিতাম। এখানে মানটা বসিয়ে দাও। ক্রেডিট সেলস, যে বিক্রয় আছে 8,00,000, এটাই ধরে নিব। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, যে 50,000 টাকা আছে, এটাই বসাবো। 8,00,000-কে 50,000 দ্বারা ভাগ করলে যেহেতু টার্নওভার আছে, উত্তরে আসবে 16 টাইমস। অ্যাকাউন্টস পেবল টার্নওভার রেশো, পরবর্তী রিকোয়ারমেন্ট। অ্যাকাউন্টস পেবল টার্নওভার রেশো, তো এটার সূত্র হচ্ছে ক্রেডিট পারচেস 4,50,000-কে অ্যাকাউন্টস পেবল 40,000 দ্বারা ভাগ করতে হবে। 4,50,000-কে 40,000 দ্বারা ভাগ করবার সূত্র হচ্ছে এটা। অ্যাকাউন্টস পেবল টার্নওভার রেশো, ক্রেডিট পারচেস ভাগ এভারেজ অ্যাকাউন্টস পেবল। ক্রেডিট পারচেজের পরিমাণ, যে পারচেজ 4,50,000 দেওয়া আছে এটাই আমরা ধরে নিব। আর অ্যাকাউন্টস পেবল আছে এখানে 40,000, 4,50,000 পারচেজ, এভারেজ অ্যাকাউন্টস পেবল 40,000, উত্তরে আসবে 11.25 টাইমস। তো আজকের এই ক্লাসটা দেখে তোমরা সূত্রগুলো আয়ত্ত করো আর এই ম্যাথের সমাধানটা করো।